वेलकम स्टूडेंट्स। ये भिडियोटा करते एकटू लंग टाइम हो गेल। तो आज के আমরা डिसकास करब डाइपोल मोमेंट দ্বিমেরু ভ্রামকের। দ্বিমেরু ভ্রামকের डेफिनेशन এবং তার ইউনিটস সেগুলো আমরা আগের ভিডিওটাতে দেখেছি। এবার আমরা পড়ব ডাইपोल মোমেন্টস অফ ডিফারেন্ট মলিকিউলস। আমরা জানি যে একটা পোলার বন্ড যদি ক্রিয়েট করে মিন্স डेल प्लस एंड डेल माइनस दिस 2 पॉइंट তাহলে এখানে একটা পোলার বন্ড ক্রিয়েট করেছে। পোলার বন্ড ক্রিয়েট করলে তার একটা ডাইপোল মোমেন্ট থাকবে। এবার মলিকিউলসগুলোর মধ্যে যে পোলার বন্ডগুলো তৈরি হয় সেইগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় পোলার বন্ড এক্সিস্ট করলেও টোটাল মলিকিউলসটা নন পোলার হয়। ফর এক্সাম্পল আগের ভিডিওতে আমরা এই এক্সাম্পলটা দেখেছিলাম যে এখানে একটা পোলার বন্ড এক্সিস্ট করছে, দ্যাট ইজ হেয়ার কার্বন অ্যান্ড অক্সিজেন। কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি হওয়ার জন্য একটা বন্ড মুভমেন্ট অক্সিজেনের দিকে কাজ করছে, এদিকেও তাই একটা বন্ড মুভমেন্ট অক্সিজেনের দিকে কাজ করছে। এখন এই যে বন্ড মুভমেন্ট, এই বন্ড মুভমেন্টের যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু সমান সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য একটা আর একটাকে প্রশমিত করছে, একটা আরেকটাকে প্রশমিত করছে। তার মানে কি ডাইপোল মোমেন্ট তো ডাইরেকশনের ওপর ডিপেন্ড করে। তাহলে ভাবো যে দুটো সেম ভ্যালু, দুটো অপোজিট ডাইরেকশন আছে যাদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তখন কিন্তু এক একটা একটাকে প্রশমিত করছে। তার মানে আমি বলতে পারি যে এর মধ্যে পোলার বন্ড আছে, পোলার বন্ড এক্সিস্ট করছে, বাট টোটাল মলিকিউলসটা হচ্ছে নন পোলার। টোটাল মলিকিউলসটা নন পোলার, যদিও এর মধ্যে পোলার বন্ড এক্সিস্ট করছে। পোলার বন্ড থাকা সত্ত্বেও সমগ্র অণুটি নন পোলার হয়, এরকম কিছু এক্সাম্পল আমরা নেব। এটা যেমন হলো, এখন আমরা আলাদা একটা এক্সাম্পল দেখব, বোরন ট্রাইফ্লুরাইড। এখানে ফ্লুরিনের তৈলাক্তকতা বেশি হওয়ার জন্য বোরনের থেকে বেশি, তাহলে বেশি হওয়ার জন্য কি হবে, ফ্লুরিনের দিকে একটা মুভমেন্ট কাজ করবে। ক্লিয়ার? এদিকেও একইভাবে ফ্লুরিনের দিকে একটা মুভমেন্ট কাজ করবে, এদিকেও একইভাবে ফ্লুরিনের দিকে একটা মুভমেন্ট কাজ করবে। নর্মালি আমরা জানি BF3 মলিকিউলসটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে। এবার একটা জিনিস লক্ষ্য করো, তিনটে মুভমেন্ট যদি আমি একটা পয়েন্ট থেকে ভাবি, তিনটে মুভমেন্ট পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইকুয়াল অ্যাঙ্গেল মেনটেন করে রেখেছে, তাহলে তিনটে মুভমেন্ট যদি ইকুয়াল অ্যাঙ্গেল মেনটেন করে রাখে, তাহলে দুটো মুভমেন্টের যে লব্ধি, সাপোজ দুটো মুভমেন্টের লব্ধি মানে এর লব্ধিটা সাপোজ এইদিকে কাজ করছে, এই বন্ডের আর এই বন্ডের লব্ধিটা উপর দিয়ে কাজ করছে, তখন কিন্তু ওই লব্ধিটা এই নিচে দিয়ে যে লব্ধিটা কাজ করছে তাকে প্রশমিত করছে। যখনই এই দুটো লব্ধি থার্ড বন্ডের যে মোমেন্ট তাকে ক্যান্সেল করছে, প্রশমিত করছে, তখন আমরা বলতে পারি টোটাল মলিকিউলসটার ডাইপোল মোমেন্ট 0। আর যখনই ডাইপোল মোমেন্ট 0 হবে, দ্যাট ইজ নন পোলার। তাহলে এখানেও দেখতে পেলাম ডাইপোল মোমেন্টটা 0 হচ্ছে। নেক্সট এক্সাম্পল, কার্বন অ্যান্ড চারটে ক্লোরিন। মিথেনের মতো হাইড্রোজেনের জায়গায় আমি চারটে ক্লোরিন নিয়েছি, CCl4। এই যে CCl4 মলিকিউলসটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি 3D শেপ। এই যে তিনটে Cl বন্ড, এই তিনটে Cl বন্ড ট্রাইপডের মতো কাজ করছে, আর উপরে একটা, অবশ্যই এটা চতুস্তলকীয়। এবার কার্বন আর ক্লোরিনের মধ্যে আমরা দেখব যে বন্ড মোমেন্ট কোন দিকে কাজ করে, কার্বনের দিকে না ক্লোরিনের দিকে। তড়িৎ ঋণাত্মকতা ভ্যালু কি বলছে, অবশ্যই ক্লোরিনের দিকে কাজ করবে। তখন কি হয়, কার্বন থেকে ক্লোরিনের দিকে একটা বন্ড মোমেন্ট কাজ করছে ডিউ টু দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, এবার এটা কি আদৌ ক্যান্সেল করতে পারছে কি পারছে না সেটা আমরা একটু ছবিটা দেখে
বুঝবো। তো সিসিএল বোর্ডের ছবিটা আমি এখান থেকে করার চেষ্টা করছি। দেখো, সাপোজ দিস ইজ টেট্রাহেড্রাল চতুস্তলকীয়। এখানে ধরে নিচ্ছি ওপর দিয়ে একটা সিসিএল বন্ড কাজ করছে, এদিকে একটা সিসিএল বন্ড, এদিকে একটা সিসিএল বন্ড, এদিকে একটা, লাইক দিস। এখন এই তিনটে বন্ডের যে মোমেন্ট, এই তিনটে বন্ডের মোমেন্টটা কিন্তু লব্ধি ভ্রামকটা নিচের দিকে কাজ করছে। রেজাল্টেন্ট মোমেন্ট, তিনটে বন্ডের রেজাল্টেন্ট মোমেন্ট একটা নিচের দিকে কাজ করছে, আর তাকে প্রশমিত করছে ওপর দিয়ে যে বন্ড মোমেন্টটা দেখতে পাচ্ছ সেটা। তাহলে এই নিচের দিকে বন্ড মোমেন্টটা এই তিনটের লব্ধি ভ্রামক ওপরের বন্ডটা দ্বারা প্রশমিত হচ্ছে। আর যেহেতু প্রত্যেকটা ভ্যালু সমান, তাই ডাইরেকশনের জন্য টোটাল মলিকুলার ডাইপোল মোমেন্ট 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে পোলার বন্ড এক্সিস্ট করছে, এটা একটা পোলার বন্ড, এটা একটা পোলার বন্ড, মানে ধ্রুবীয় বন্ধন, এটা একটা ধ্রুবীয় বন্ধন, এটা একটা ধ্রুবীয় বন্ধন। ধ্রুবীয় বন্ধন থাকা সত্ত্বেও তার শেপটার উপর ডিপেন্ড করে টোটাল মলিকিউলের ডাইপোল মোমেন্ট 0 হচ্ছে। ক্লিয়ার? বাট যখন আমি বিষয়টাকে এইভাবে দেখব যে একটা কার্বন, তিনটে ক্লোরিন থাকবে, বাট ওপরটা থাকবে হাইড্রোজেন, মানে ক্লোরোফর্মের ক্ষেত্রে এই যে আমি চারটে বন্ডের কথা বলছি, চারটে বন্ড হাইড্রোজেন, কার্বন, ক্লোরিন। এখানে দেখো ক্লোরিনগুলোর কিন্তু বন্ড মুভমেন্ট এদিকে ক্লোরিনের দিকে কাজ করবে, তিনটে ক্লোরিনের বন্ড মুভমেন্ট। এবার হাইড্রোজেন আর কার্বনের সাথে যদি আমি কম্পেয়ার করি, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি মান বেশি, তাহলে এটা এদিকে কাজ করবে। এবার তিনটের যে রেজাল্টেন্ট মুভমেন্ট সেটা কিন্তু নিচের দিকে কাজ করছে, আর কার্বন হাইড্রোজেন বন্ডের মুভমেন্টটাও নিচের দিকে কাজ করছে। তার মানে আমি বলতে পারি যে মিউ আর সেটা অলওয়েজ নিচের দিকে কাজ করবে রেজাল্টেন্ট মুভমেন্টটা, অ্যান্ড তখন কী হবে, মিউ নট ইকুয়ালস টু 0, অ্যান্ড মলিকিউলসটা হয়ে যাবে পোলার মলিকিউলস, মানে ধ্রুবীয়। তখন এটা ধ্রুবীয় হয়ে যাবে, বাট হেয়ার মিউ ইকুয়ালস টু 0 and the molecule is non-polar. ক্লিয়ার? তখন মলিকিউলসটা হয়ে যাবে। এবার আলাদা একটা উদাহরণ আমরা দেখব, বেনজিনের ক্ষেত্রে কি হয় সেটা দেখব, যে পোলার বন্ড এক্সিস্ট করছে বাট মলিকিউলসটা পোলার হবে কি নন পোলার হবে সেটা আমরা দেখব। তো এখানে এই পয়েন্টগুলো কার্বন আমরা জানি, তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের তৈরাত্মকতা বেশি। তো যথারীতি আমাকে এই যে বন্ডটা পোলারিটি সেটা এদিকে কাজ করছে, এটার যে বন্ড পোলারিটি সেটা এদিকে কাজ করছে, বুঝতে পারছো? দিস। এখন এই যে বন্ড পোলারিটি দেখতে পাচ্ছ আর এই যে এটা পরস্পর অপোজিট ডাইরেকশনে আছে। অপোজিট ডাইরেকশনে থাকার জন্য এটা যদি মিডিল পয়েন্ট এখানে আমি কল্পনা করি, তাহলে মিডিল পয়েন্টে এসে সবগুলো কিন্তু মিলছে, অ্যান্ড অপোজিট ডাইরেকশনের জন্য এই বন্ডটাকে ক্যান্সেল করছে, এই বন্ডটাকে ক্যান্সেল করছে, এই বন্ডটাকে ক্যান্সেল করতে পারছে। তাহলে এই পয়েন্টের ওপর বেস করে যদি আমি ভাবি, তাহলে যে 6টা ডাইরেকশন দেখছো সেটা পরস্পরকে প্রশমিত করতে পারছে, অ্যান্ড ওভারঅল ডাইপোল মোমেন্ট 0 হচ্ছে। 0 মিন্স নন পোলার। আর এই বেনজিনটাকে আমরা কি বলবো, নন পোলার অর্গানিক সলভেন্ট। এটা অন্য কোথাও কাজে লাগবে, অধ্রুবীয় জৈব দ্রাবক হিসাবে আমরা বেনজিনের এক্সাম্পলটাকে দিতে পারি। ওকে, নেক্সট। এবার ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করব আমরা। দুটো মলিকিউল নেব যাদের মধ্যে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করব। একটা নিচ্ছি অ্যামোনিয়া, দিস ইজ স্ট্রাকচার, অ্যামোনিয়া স্ট্রাকচার, ভিএসিপিআর থিওরি থেকে পাওয়া অ্যামোনিয়া স্ট্রাকচার, অ্যান্ড দিস ইজ NF3 স্ট্রাকচার। এখন
অ্যামোনিয়া অ্যান্ড NF3 এই দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন, এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের 3টে বন্ড আছে আর এখানে হাইড্রোজেনের জায়গায় 3টে ফ্লোরিন আছে। বন্ড অ্যাঙ্গেলের কেসটা PSCPR থিওরি থেকে আমরা জানি যে এদের বন্ড অ্যাঙ্গেলের একটা ডিফারেন্স রয়েছে, আর সেই ডিফারেন্সের কারণ হিসাবে এই যে টার্মিনাল অ্যাটমগুলো এদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে বন্ড অ্যাঙ্গেলের ডিফার করছে, অ্যান্ড অবশ্যই NH3 বন্ড অ্যাঙ্গেলটা বেশি। বাট শেপটা কিন্তু পিরামিডীয় হচ্ছে, এরও পিরামিডীয়, কিন্তু বন্ড অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স রয়েছে। এখন ডাইপোল মোমেন্টের মধ্যে ডিফারেন্স রয়েছে কিনা সেটা আমরা দেখব। দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটোর মধ্যে কিন্তু নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতা বেশি। তড়িৎঋণাত্মকতা বেশি হওয়ার জন্য এই মোমেন্টটা এদিকে কাজ করছে, এই মোমেন্টটা এদিকে কাজ করছে, এই বন্ড মোমেন্টটা এদিকে কাজ করছে। এবার আসে লোন পেয়ারে। লোন পেয়ারটা নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা থাকছে সেটা কিন্তু এদের রেসপেক্টে উপরের দিকে কাজ করছে। ওকে, তাহলে একটা দেখো 3টে বন্ড পেয়ার কিন্তু একই দিকে কাজ করার জন্য ডাইপোল মোমেন্টটা কিন্তু সামেশন হচ্ছে, মানে যে লব্ধি ভ্রামকটা সেটা উপর দিকে কাজ করছে। আবার লোন পেয়ারে লব্ধি ভ্রামক উপর দিকে কাজ করছে, যার জন্য টোটালি মিউ নট ইকুয়ালস টু 0, সাম হচ্ছে, ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নেই, মিউ নট ইকুয়ালস টু 0। হেয়ার NF বন্ডের মধ্যে ফ্লুইনের তড়িৎঋণাত্মকতা বেশি, যার জন্য আমি বন্ড মুভমেন্টটাকে এরকম করতে পারি। এবার লোন পেয়ার সেটা তো উপর দিকে ডাইরেকশনে থাকবে, আর 3টে ফ্লুইনের বন্ড পেয়ারে নিচের দিকে, মানে এই 3টে যে লব্ধি সেটা কিন্তু নিচের দিকে কাজ করছে। তাহলে কিছুটা উপর দিকে কাজ করছে আর একটা নিচের দিকে কাজ করছে। এই 3টে বন্ডের লব্ধিটা নিচের দিকে কাজ করবে, যেহেতু 3টে বন্ডে নিচের দিকে ভ্রামকটা দেখানো হচ্ছে, লোন পেয়ারটা উপর দিকে। এবার এদের ভ্যালু যদি সেম হয় তাহলে 0, তাহলে ডাইপোল মোমেন্ট 0, বাট সেম হয় না, বিকজ এটা লোন পেয়ার, এটা বন্ড পেয়ার, লোন পেয়ার আর বন্ড পেয়ার, ডাইপোল মোমেন্ট ডিফারেন্স হয়। এবার কি হবে, এখানে বিয়োগ হয়ে যাবে, এদের যে সামটা হচ্ছে তার সঙ্গে এইদিকে যে বন্ড পেয়ারটা সেটা মাইনাস হয়ে যাচ্ছে, বাট এখানে সেটা কিন্তু প্লাস হচ্ছে, যার জন্য এটাও নট ইকুয়ালস টু 0, বাট যদি আমি কম্পেয়ার করি তাহলে NH3 মোমেন্ট বেশি হবে, NH3 ডাইপোল মোমেন্ট বেশি, মিউ অফ NH3 is greater than mu of NF3 due to this case. ওকে, এখন আমরা সিস ট্রান্স সমবায়বের মধ্যে ডাইপোল মোমেন্টটা চেক করব ইন কেস অফ সিস ট্রান্স আইসোমার। তো সিস ট্রান্স আইসোমার মানেটা কি সেটা এক্সাম্পলটা লিখি, তাহলে বুঝতে পারবে। এটা ইথিলিনীয় ডবল বন্ড, এখানে আমি দুটো হ্যালোজেন এখানে সাবস্টিটিউট করেছি, এখানে হাইড্রোজেনটা রয়েছে আর এখানে হ্যালোজেন দুটো অপোজিটে দিয়ে দিলাম। সিস ট্রান্স আইসোমার যেটা, এটা একটা জিওমেট্রিক্যাল আইসোমারের মধ্যে পড়ছে। জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি, যে এই যে কার্বনটা দেখছো এখানে ক্লোরিনটা এই কার্বনের সাথে কানেক্টেড, এই ক্লোরিনটা এই কার্বনের সাথে কানেক্টেড, তো এই যে কানেকশানটা সেম থাকবে বাট জ্যামিতিকভাবে সেটা চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে কি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ সিচুয়েশনটা, এইটাকে এটার জায়গায় আর এইটাকে এটার জায়গায় বসিয়ে আমি কিন্তু এই ছবিটা পেয়ে যাচ্ছি। দুজনেরই কিন্তু নামটা হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথিন, এটাও কিন্তু 1,2 ডাইক্লোরো ইথিন। বাট ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হলো তাদের জ্যামিতিক আকারের। এখানে দুটো সিএল কিন্তু ডবল বন্ডেড একই দিকে রয়েছে, আর এখানে দুটো সিএল দুটো ডিফারেন্ট দিকে রয়েছে। এটা ডবল বন্ডেড, এদিকে একটা সিএল নিচেতে একটা সিএল, যার জন্য এই যে ডিফারেন্সটা তৈরি হয়েছে সেই কারণে এটা হয়ে গেছে সিস সমবায়ব, এটা হয়ে গেছে ট্রান্স। ওকে,
এটা হয়ে গেছে সিস, এটা হয়ে গেছে ট্রান্স। সিস হওয়ার জন্য কি হচ্ছে, এই যে কার্বন ক্লোরিনের মধ্যে যে বন্ড মোমেন্টটা সেটি কিন্তু এরকমভাবে কাজ করছে। তাহলে এই দুটোভাবে কাজ করলে লব্ধি ভ্রামকটা মাঝের দিকে কাজ করছে, দ্যাট ইজ একটা লব্ধি ভ্রামক থাকছে, রেজাল্টেন্ট মুভমেন্ট একটা রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট একটা ক্রিয়েট করছে, যার জন্য এটা মিউ নট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ পোলার। ক্লিয়ার? বাট এখানে এই যে কার্বন ক্লোরিনের মধ্যে বন্ড পোলারিটিটা দেখছো, এটা কিন্তু দুটো অপোজিট দিকে কাজ করছে। অপোজিট দিকে মানে সাপোজ ধরো কার্বন ক্লোরিনটা এদিকে কাজ করছে আর এই দিকটা এদিকে কাজ করছে, দেখো দুটো প্যারালাল লাইন সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এই প্যারালাল লাইনটার জন্য কিন্তু ডাইপোল মোমেন্টটা 0 করে দেবে, আর মিউ ইকুয়ালস টু 0 হয়ে যাবে, অ্যান্ড তখন বলবো ট্রান্স যে সমাবয়বটা রয়েছে সেটা নন পোলার। এরকমভাবে সিএল এর জায়গায় CH3 বসিয়েও করা যায়, যে সিস আর ট্রান্স সমাবয়বটার মধ্যে কম্পেয়ার করা। তো সেটা দেখে নিতে হবে যে ডাইরেকশনটা কেমন আছে, সেটা 0 হচ্ছে কি 0 হচ্ছে না, সেটা দেখে এটা করা যাবে। ওকে, এখন এবার আমরা যে এক্সাম্পলটা নেব সেখানে ডাইপোল মোমেন্টে কম্পেয়ার করব। তো আমি ফার্স্টে লিখে নিই, এটা বেনজিন, এখানে একটা সিএল, এখানে একটা সিএল দিলাম, এখানে একটা সিএল, এখানে একটা সিএল দিলাম, এখানে একটা সিএল, এখানে একটা সিএল। এই তিনটে স্ট্রাকচারের ক্ষেত্রে এটা অর্থো ডাইক্লোরোবেনজিন, এটা মেটা ডাইক্লোরোবেনজিন, এটা প্যারা ডাইক্লোরোবেনজিন। এই তিনটের ক্ষেত্রে আমরা দেখব যে ডাইপোল মোমেন্টের কম্পেয়ারটা করা হবে। তিনটের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের কম্পেয়ার করব। একটা বিষয় এখানে সব ক্ষেত্রেই কমন, যে কার্বন থেকে ক্লোরিনের দিকে বন্ড পোলারিটি অ্যারাইজ করছে, এটা বুঝতে পারছো। এখন পার্থক্যটা হচ্ছে এদের মধ্যেকার অ্যাঙ্গেল, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা ডিফার করছে এবং অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়ছে। এবার এই পুরো ব্যাপারটাকে আমি একটু সহজ করে দিচ্ছি। সাপোজ এই দুটো মোমেন্ট এইভাবে ক্রিয়েট করছে যাদের মধ্যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এখানে একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে এই দিকের মোমেন্ট আর এই দিকের মোমেন্টে বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, আর এখানে একটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়ছে। এবার ডাইপোল মোমেন্টটা কী হবে, দেখো অ্যাঙ্গেলের সাথে ডাইপোল মোমেন্টটা ডিপেন্ড করবে, কারণ অ্যাঙ্গেলটা তার ডাইরেকশনটাকে ডিটারমাইন করছে। অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে বন্ড দুটোর মধ্যেকার গ্যাপটা আস্তে আস্তে বাড়ছে এবং যার জন্য মোমেন্টের ওপর একটা ইফেক্ট পড়ছে। যেহেতু সিসিএল বন্ডের মোমেন্ট দুটো সেম থাকে, এই বন্ডের আর এই বন্ডের মোমেন্ট সেম হওয়ার জন্য এদের ডাইরেকশনের উপর ডিপেন্ড করে তাদের ডাইপোল মোমেন্টগুলো কিন্তু ডিফারেন্ট হচ্ছে। এখন আমরা দেখব যে এই যে মোমেন্ট দুটো এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা ডিফার করছে। এবার মোমেন্ট দুটোর ভ্যালুটা আমি ধরে নিচ্ছি, একটা μ1 একটা μ2, আর এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দুটো মোমেন্ট কাজ করছে, একটা μ1 একটা μ2, আর অ্যাঙ্গেলটা থিটা যদি হয় আর রেজাল্টেন্ট মোমেন্টটা যদি মিউ হয়, দেন উই ক্যান রাইট ইউজিং ভেক্টর রুল μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা। আন্ডারস্ট্যান্ড? তো এই যে মিউটা পাচ্ছি এটা হচ্ছে রেজাল্টেন্ট মোমেন্ট, μ1 আর μ2 হচ্ছে দুটো মোমেন্ট যার মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এদের ডাইপোল মোমেন্টের সাথে কম্পেয়ার করতে পারবো। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে cos থিটা, থিটার মানটা যদি আমি ইনক্রিজ করি, থিটার মানটা যদি বাড়াই, একবার 60 ডিগ্রি বসাবো, একবার 120 ডিগ্রি বসাবো, আর একবার 180 ডিগ্রি বসাবো,
এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাদের মধ্যে এই মোমেন্টটা কম্পেয়ার করতে পারবো। এটা ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে পারছি। যদি আমি ক্যালকুলেশনে না যাই তাহলে আমরা একটা অ্যাজাম্পশন করতেই পারি যে মোমেন্টটা কি হতে পারে। দেখো এদিকটা অ্যাঙ্গেলটা খুব কাছাকাছি, অ্যাঙ্গেলটা কম আছে, অ্যাঙ্গেলটা কম থাকার জন্য দুটো বন্ড পেয়ারের মধ্যেকার অ্যাঙ্গেলটা কম থাকার জন্য কিন্তু রেজাল্টেন্ট মোমেন্টের ভ্যালুটা একটু বেশি হবে। অ্যাঙ্গেলটা যত বাড়বে তত তাদের মধ্যেকার ডিস্টেন্সটা বাড়ছে, ডিস্টেন্সটা বাড়লে তত এই যে 180 ডিগ্রির দিকে যাচ্ছে, যত 180 ডিগ্রি দেবে তত জিরোর দিকে যাবে। আর এটা থিওরিটিক্যালি বুঝতেই পারছি মিউ ইকুয়ালস টু 0, মানে এটা 0 হয়ে যাচ্ছে। আর এটা 0 হবে না, এটার বেশি হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, এটা বেশি, তারপর এটা কম, তারপর এটা সবচেয়ে কম। এবার সেটা আমরা এই ক্যালকুলেশনের উপর দেখতে পাচ্ছি। এখন যেহেতু দুটোই সিসিএল বন্ড, তাই আমি ধরে নিচ্ছি μ1 ইকুয়ালস টু μ2, আর তার একটা ভ্যালু ধরে নিচ্ছি মিউ, আর এটাকে করে দিচ্ছি মিউ আর, রেজাল্টেন্ট মোমেন্ট মিউ আর এটা ধরে নিচ্ছি μ1 μ2, যার ভ্যালুটাকে মিউ বলছি। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে যেটা বুঝতে পারছি যে মিউ স্কোয়ার প্লাস 2 মিউ ইন্টু মিউ মানে মিউ স্কোয়ার কস থিটা। সো 2 মিউ স্কোয়ার প্লাস 2 মিউ স্কোয়ার কস থিটা, তাহলে 2 মিউ স্কোয়ার কমন যাবে, 2 মিউ স্কোয়ার কমন গেল 1 প্লাস কস থিটা। এই ফর্মুলাটা এখান থেকে বেরিয়ে আসছে, 2 মিউ স্কোয়ার ইন্টু 1 প্লাস কস থিটা। এবার এটাকে মুছতেই হলো, এই ক্যালকুলেশনটা আমি উপরে করছি। এবার এই যে √2 ইন্টু মিউটা বেরিয়ে আসবে ইন্টু √1 প্লাস কস থিটা তৈরি হয়েছে। এবার কেস 1 আমরা থিটা ইকুয়ালস টু বসাচ্ছি 60 ডিগ্রি। ওকে, তখন আমি মিউ আর রেজাল্টেন্ট মোমেন্টটা কত পাচ্ছি? রেজাল্টেন্ট মোমেন্টটা পাচ্ছি √2 ইন্টু মিউ ইন্টু কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি ভ্যালু কত? কস 60 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, দ্যাট ইজ 1/2। 1/2 মানে হচ্ছে √2 মিউ বাই 2, এই ভ্যালুটা আমরা পাচ্ছি। কেস 2 হচ্ছে when theta equals to 120 ডিগ্রি then mu r equals to আমরা পাবো √2 মিউ ইন্টু এই cos 120 ডিগ্রি বসাবো, cos 120 ডিগ্রি বসাবো, ঠিক আছে। এবার যদি আমি থিটার জায়গাতে 120 বসাই এখানটাতে, তাহলে cos 120 হচ্ছে -1/2। ওকে, তাহলে এখানটাতে যদি -1/2 বসাই, 1 মিনিট, 2 1 প্লাস cos থিটা মানে এখানটাতে বসাবো। ওকে, cos 60 ডিগ্রি, এখানে হচ্ছে √1 প্লাস হাফ আগেরটা, তার মানে ছিল হচ্ছে √2 ইন্টু মিউ ইন্টু √3/2, তাহলে √3/2 হচ্ছে, এবং √2 কেটে যাচ্ছে, তার মানে √3 ইন্টু মিউ। আর এটা হচ্ছে কসের জায়গাতে মাইনাস হাফ বসছে, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস হাফ, তার মানে 1 মাইনাস হাফ, আর এটা একটা রুটের মধ্যে থাকছে, √2 মিউ ইন্টু হাফ। ওকে, দ্যাট ইজ মিউ। ক্লিয়ার? এটা হচ্ছে √3 মিউ, এটা হচ্ছে শুধু মিউ। এবার কেস 3তে আমরা দেখব থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। যখন আমি থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি এখানে বসাবো, তখন আমি কিন্তু cos 180 ডিগ্রি মানে মিউ আর ইকুয়ালস টু √2 ইন্টু মিউ ইন্টু √1 প্লাস cos 180 ডিগ্রি কথা ভাবছি, cos 180 ডিগ্রি দ্যাট ইজ -1, অ্যান্ড এখানটা -1 বসালে -1, দ্যাট ইজ 0। তাহলে তিনটে কেসে আমরা দেখতে পেলাম যখন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি তখন √3 মিউ,
আবার যখন 120 ডিগ্রি তখন মিউ, আর যখন 180 ডিগ্রি তখন 0। তার মানে ডাইপোল মোমেন্ট অ্যাঙ্গেলটা যত ইনক্রিজ করছে ডাইপোল মোমেন্ট তত ডিক্রিজ করছে, অ্যাঙ্গেলটা যত ইনক্রিজ করছে ডাইপোল মোমেন্ট তত ডিক্রিজ করছে। সো ওখানে যে ছবিটা ছিল 1 > 2 > 3, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের অর্ডার। আমরা বিভিন্ন মলিকিউলসের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা কী হয় সেটা চেক করব। সাপোজ ধরো ওয়াটার মলিকিউলস, ওয়াটারের যে ছবিটা যেটা আমরা সকলেই আমাদের কাছে জানা, লাইক দিস, 2 লোন পেয়ারস অ্যান্ড 2 বন্ড পেয়ার। এখানে দেখতে পাবো এই যে লোন পেয়ার দুটো রয়েছে, এই লোন পেয়ার দুটোর মোমেন্ট কিন্তু এদিকে কাজ করছে, আর অক্সিজেন হাইড্রোজেন যে পোলার বন্ডটা রয়েছে, এটা পোলার বন্ড, তৈলান্তকতা পার্থক্য বেশি আছে বলে পোলার বন্ড, তার কিন্তু মোমেন্ট দুটো এইদিকে কাজ করছে। তাহলে এবার দুটো মোমেন্ট, এটা অক্সিজেনের দিকে এটা অক্সিজেনের দিকে, লোন পেয়ার দুটো এদিকে, এই চারটে মোমেন্ট দেখে কী মনে হচ্ছে? এটা কখনোই জিরো করতে পারে না, এই মোমেন্টগুলো কখনোই জিরো করতে পারে না। এদিকের যে মোমেন্টগুলো লোন পেয়ারের যে মোমেন্ট, সেই দুটো লোন পেয়ারের যে লব্ধি ভ্রামক সেটা ওপর দিয়ে কাজ করছে, এবং অক্সিজেন হাইড্রোজেন যে বন্ডের মোমেন্টটা সেটাও কিন্তু ওপর দিয়ে কাজ করছে, যার জন্য কি হচ্ছে রেজাল্টেন্ট মোমেন্টটা সাম হয়ে যাচ্ছে, অ্যান্ড পরিষ্কার বুঝতে পারছি মিউ নট ইকুয়ালস টু 0। বোঝা গেল? এই দুটো মোমেন্ট আর এই দুটো মোমেন্টের মধ্যে কিন্তু সাম হচ্ছে, এটা কখনোই 0 হতে পারে না। এবার ওয়াটারের বেলায় আমরা কি জানি? দিস ইজ পোলার সলভেন্ট, পোলার সলভেন্ট, একটা ধ্রুবীয় দ্রাবক, পোলার সলভেন্ট। ক্লিয়ার? এরপর পরের এক্সাম্পলটা যাব, SO3। SO3 স্ট্রাকচারটা আমরা জানি এরকম, এখানে লোন পেয়ার একটা থাকবে না, 3টে অক্সিজেনের সাথে 3টে বন্ড পেয়ার করবে। এবার অক্সিজেন আর সালফারের মধ্যে তৈলান্তকতা পার্থক্য অক্সিজেনে বেশি হচ্ছে, যার জন্য 3টে বন্ড মুভমেন্ট এরকমভাবে কাজ করছে। যে কোনো একটার বন্ড মুভমেন্ট বাকি দুটোর রেজাল্টেন্ট মুভমেন্টকে ক্যান্সেল করে দিচ্ছে। সাপোজ আমি যদি এই দুটোর ভাবি, তাহলে এই দুটোর মুভমেন্ট এদিকে কাজ করছে, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। যদি এই দুটোর ভাবি, তাহলে এই দুটোর মুভমেন্ট এদিকে কাজ করছে, এটার সাথে এটা ক্যান্সেল হচ্ছে। আবার যদি এইদিকে ভাবি, তাহলে এদিকের মুভমেন্টটা বাকি দুটোর সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এখানে মিউ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ নন পোলার। তাহলে SO3 নন পোলার। কিন্তু SO2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, SO2 এর স্ট্রাকচারটা হচ্ছে লাইক দিস, অ্যাঙ্গুলার, এখানে একটা বন্ড অ্যাঙ্গেল আছে, এই লোন পেয়ারটা রিপালশনের জন্য এখানে একটা বন্ড অ্যাঙ্গেল রয়েছে, এবং এটা কখনোই স্ট্রেট লাইন হচ্ছে না। এখানেও তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের দিকে বন্ড পেয়ারটা কাজ করছে, বন্ড মোমেন্টটা কাজ করছে, আর একটা লোন পেয়ার আছে যেটা উপর দিয়ে কাজ করছে। তাহলে এই দুটোর যে লব্ধি ভ্রামক সেটা নিচে দিয়ে কাজ করছে, আর লোন পেয়ারটা উপর দিয়ে কাজ করছে। এটা বন্ড পেয়ারের ভ্রামক, এটা লোন পেয়ারের ভ্রামক, কখনোই শূন্য হতে পারে না। সুতরাং দিস ইজ পোলার, দিস ইজ পোলার মলিকিউলস। তাহলে SO2 পোলার মলিকিউলস, বাট SO3 নন পোলার। ক্লিয়ার? চলো নেক্সট দেখব XeF2। XeF2টার মধ্যে Xeর লাস্ট সেল ইলেকট্রন 8টা, দুটো ফ্লোরিন প্লাস 2 ইকুয়ালস টু 10। 10-এর মধ্যে হচ্ছে দুটো বন্ড পেয়ার, ওকে, দুটো হচ্ছে বন্ড পেয়ার, আর বাকি পড়ে থাকে তোমার এদিকে দুটো 8টা আর দুটো 10টা, 10টার মধ্যে ওইদিকে দুটো, ওইদিকে 8টা পড়ে থাকে, তার মানে হচ্ছে 3টে লোন পেয়ার থাকবে, 3টে লোন পেয়ার থাকবে, দুটো বন্ড পেয়ার থাকবে। ছবিটা কেমন হবে? দিস ইজ XeF, এখানে একটা লোন পেয়ার দেখতে পাচ্ছ, এখানে একটা আর এদিকে একটা। লোন পেয়ার থাকলে কখনো কখনো দেখব যে লোন পেয়ার থাকলে ডাইপোল মোমেন্ট 0 হচ্ছে না, বাট এখানে লোন পেয়ার থাকলেও ডাইপোল মোমেন্ট 0 হচ্ছে। দেখো এই দুটোর যে লোন পেয়ারের যে ভ্রামকটা যদি আমি ধরি, লোন পেয়ারের ভ্রামকটা, তাহলে এই দুটো লোন পেয়ারের ভ্রামক তাদের যে লব্ধিটা সেটা এদিকে কাজ করছে। এই দুটো লোন পেয়ারের ভ্রামকটা এই দিকে লোন পেয়ারটাকে পরস্পর প্রশমিত করছে, তার মানে লোন পেয়ারের দিক দিয়ে
কোনো মুভমেন্ট আমি পাচ্ছি না। এখন যে ঘটনাটা দেখা যাচ্ছে যে এই যে ফ্লুরিনের কেসটা, এদিকে কিন্তু দেখছো জেনন ফ্লুরিনের যে বন্ডটা সেদিকে এটা কাজ করছে আর এটা এদিকে কাজ করছে, সুতরাং এটাও পরস্পর জিরো করে দিচ্ছে। সো দিস ইজ মিউ ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ নন পোলার। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি এটা নন পোলার হচ্ছে। এখন আমরা দেখব XeF4 এ। XeF4 এ আমার কী পাচ্ছি, চারটে বন্ড পেয়ার দেখা যাবে, চারটে বন্ড পেয়ার, আর জেননের লাস্ট সেলে 8টা, তাহলে আর বাকি থেকে চারটে, তেমন হচ্ছে দুটো লোন পেয়ার। তাহলে চারটে বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার XeF4 এর যে স্ট্রাকচারটা সেটা জেনারেলি আমরা আগে দেখেছি, সেক্ষেত্রে আমরা এইভাবে স্ট্রাকচারটাকে ডিটারমাইন করতে পারি। দেখো দুটো লোন পেয়ার এদিকে কাজ করবে আর হচ্ছে চারটে এফ। এখানে দেখো জিরো হচ্ছে কি না, দেখে মনে হচ্ছে তো জিরো। এদিকে হচ্ছে এটা 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 এদিকে, এটা এদিকে, লোন পেয়ারটা এদিকে উপর দিয়ে, লোন পেয়ারটা নিচের দিকে। তাহলে জেনন ফ্লুরিনের যে বন্ড পেয়ারটা সেটা এদিকে, এটা এটাকে ক্যান্সেল করছে, এটা এটা ক্যান্সেল করছে, লোন পেয়ারটা ক্যান্সেল করছে, তাহলে সবগুলো ক্যান্সেল করে দিচ্ছে, দ্যাট ইজ মিউ ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার? নেক্সট একটা অর্গানিক মলিকিউল নিয়ে দেখব এখানে কি হচ্ছে। এটা একটা অর্গানিক মলিকিউলস, দ্যাট ইজ প্রোপাইন। এখানে দেখো এটাও কার্বন এটাও কার্বন, তাহলে এদের মধ্যে যে বন্ডটা সেটা কি পোলার হবে? অবশ্যই হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে sp কার্বন আর দিস ইজ sp3 কার্বন। sp কার্বন আর sp3 কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি সেটা আমরা অলরেডি জানি যে এই কার্বনটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, যেটা sp হবে, বিকজ এখানে s আর p দুটো আছে, s ক্যারেক্টারটা বেশি আছে, এখানে s ক্যারেক্টারটা কম আছে, যার জন্য এখানে যে বন্ড মোমেন্ট সেটা কার্বনের দিকে কাজ করছে। আর কার্বন হাইড্রোজেন বন্ডটা অবশ্যই পোলার, তার কারণ হচ্ছে এটা sp হাইব্রিডাইজড, এর তড়িৎ ঋণাত্মকতা অনেকটা বেশি, আর যার জন্য বন্ডটা এদিকে কাজ করছে। তাহলে দেখো দুটো মোমেন্ট অপোজিটলি অ্যাক্ট হচ্ছে, একটা এদিকে একটা এদিকে, বাট দিস ইজ জিরো হবে না, দিস ইজ নট জিরো, বিকজ এই যে বন্ড মোমেন্টটা দেখছো কার্বন কার্বনের যে বন্ড মোমেন্টের ভ্যালুটা সেটা কার্বন হাইড্রোজেনের বন্ড মোমেন্টের ভ্যালুর সঙ্গে আলাদা হবে। আলাদা হওয়ার জন্য দিস ইজ নট ইকুয়ালস টু জিরো, মানে হচ্ছে পোলার। ওকে, মানে ধ্রুবীয় অণু হচ্ছে। ক্লিয়ার? দুটো বন্ড মোমেন্ট অপোজিটলি অ্যাক্ট করছে, বন্ড অ্যাঙ্গেল এখানে 180 ডিগ্রি থাকলেও কিন্তু দুটো বন্ড মোমেন্টের ভ্যালু আলাদা হওয়ার জন্য এটা নন পোলার থাকবে। নেক্সট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ডাইপোল মোমেন্ট কি জিরো হবে কি হবে না, দ্যাট ইজ পোলার ইয়া নন পোলার। তো দেখো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে প্যারাপজিশন আছে, তাহলে এদিকের একটা বন্ড মোমেন্ট এদিকে একটা বন্ড মোমেন্ট, কার্বন অক্সিজেন, দেখে মনে হচ্ছে জিরো, বাট জিরো নয়। কেন নয় সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের OH এর বন্ডটাকে ভেঙে দেখাতে হবে। OH, এখানে ধরো OH, এভাবে দেখাতে পারি। এবার কার্বন অক্সিজেনের বন্ড পোলারিটিটা এইদিকে কাজ করছে, এটা এইদিকে কাজ করছে, বাট অক্সিজেন আর হাইড্রোজেনের কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ডটা এটাও কিন্তু পোলার, তাহলে অক্সিজেন হাইড্রোজেনের বন্ডটাও কিন্তু এইদিকে কাজ করছে, এটাও কিন্তু এইদিকে কাজ করছে, তাহলে এই দুটো পরস্পরকে ক্যান্সেল করবে, কার্বন অক্সিজেন বন্ড মোমেন্টটা পরস্পরকে ক্যান্সেল করবে, কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ড মোমেন্টটা সেটা কিন্তু ক্যান্সেল করবে না, তার কারণ এইদিকে আর এদিকে একটা সাম হচ্ছে, এদিকে একটা মোমেন্ট কাজ করছে আবার এদিকে একটা মোমেন্ট কাজ করছে, তাহলে এই দুটোকে আমি প্যারালালি ভাবতে পারি না, প্যারালাল হবে না, একটা হচ্ছে তোমার এদিকে বাড়ছে মানে এদিকে হচ্ছে, আর একটা এদিকে হচ্ছে, তাহলে এই দুটো মোমেন্ট কখনোই জিরো হতে পারে না, সেই জন্য এই মলিকিউলসটা ডাইপোল মোমেন্ট নট ইকুয়ালস টু জিরো, মানে দ্যাট ইজ পোলার। ক্লিয়ার? চলো আমরা নেক্সট মলিকিউল দেখব। এবার প্রত্যেকটা মলিকিউল দেখলে আমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে বলবে যে হুইচ ইজ নন পোলার অর হুইচ ইজ পোলার, তখন আমরা প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট দেখে আমরা বলতে পারবো যে কোনটা পোলার আর কোনটা নন পোলার।
নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখি। ইথিলিনীয় কার্বন, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে আরও একটা CH3, এখানে একটা H। ভাবো এটা, ভাবো এটা ডাইপোল মোমেন্ট 0 হবে কি না সেটা ভাবো। তো এদিকে বন্ড মোমেন্ট কাজ করছে, এটা এদিকে কাজ করছে, এটা এদিকে কাজ করছে, আর কার্বন হাইড্রোজেনটা এদিকে কাজ করছে। তাহলে এই দুটো যে লব্ধি ভ্রামক সেটা এদিকে কাজ করছে, এবং এই দুটো বন্ডের যে লব্ধি ভ্রামক সেটা এদিকে কাজ করছে। তাহলে এই দুটো লব্ধি পরস্পর অপোজিটলি অ্যাক্ট করছে। তাহলে মনে হতে পারে 0, বাট এটা কার্বন হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে কার্বন কার্বন বন্ড, বন্ড দুটো ডিফারেন্ট হওয়ার জন্য এটা ক্যান্সেল করতে পারছে না, এটা 0 হবে না। বুঝতে পারছো কেন হবে না? এই দুটোর মোমেন্টের যে লব্ধির ভ্যালুটা আর এই দুটোর মোমেন্টের যে রেজাল্টেন্ট লব্ধি ভ্যালুটা সেটা কিন্তু সমান হবে না। সমান না হওয়ার জন্য এটাকেও আমরা পোলার মলিকিউল বলবো। ক্লিয়ার? বাট এখানটা যদি CH3 হতো তাহলে অবশ্যই নন পোলার বলতাম, সিমেট্রিক্যাল চলে আসছে। তো সিমেট্রি না এলে এটা কিন্তু নন পোলার হবে না। এবার আমরা কম্পেয়ার করব, দুটো বা তিনটে মলিকিউলস দেওয়া থাকবে, তাদের মধ্যে কম্পেয়ার করতে দেবে। তো আমি নিয়ে নিচ্ছি কম্পেয়ার করার জন্য একটা এক্সাম্পল, আমি তার জন্য সাইডে লিখে রেখেছি CH3H, এটা একটা এক্সাম্পল। আর একটা হচ্ছে দিস, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই দুটোর মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি আর কার কম সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে একটা মোমেন্ট কাজ করছে, সেটা এইদিকে আমরা জানি কার্বন ক্লোরিন বন্ড মানে এইদিকে, এটাও কার্বন হাইড্রোজেন বন্ড পরস্পরকে ক্যান্সেল করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি তাও লিখে রেখে দিচ্ছি, এটা এবং এটা পরস্পরকে ক্যান্সেল করতে পারছে, বাট এই দুটো ক্যান্সেল করতে পারছে না। এখানে দেখো কার্বন ক্লোরিন বন্ড মুভমেন্টটা এদিকে কাজ করছে, এটা হচ্ছে তোমার এদিকে কাজ করছে, কার্বন হাইড্রোজেনটা এদিকে কাজ করছে, এটা এদিকে কাজ করছে। এখানে কিন্তু CH বন্ডে যে ভ্রামক দুটো সেটি কিন্তু একটা থাকছে, এই দুটো পরস্পরকে ক্যান্সেল করতে পারছে না। বাট এখানে একটা ঘটনা দেখা যাচ্ছে, এই বন্ডটা আর এই বন্ডটার মধ্যে দেখো, এটা CH3 এর সঙ্গে C এর বন্ড, এটা Cl এর সঙ্গে C এর বন্ড, এই বন্ড দুটোর মধ্যে এটা কি 0 হবে? এটা এদিকে কাজ করছে, এটা এদিকে কাজ করছে, কখনোই 0 হবে না। তো এরকমভাবে কাজ করছে, এটা এদিকে আর এটা এদিকে। তাহলে এই দুটো মোমেন্ট একটা অ্যাঙ্গেল এর মধ্যে রয়েছে, এটাও কিন্তু 0 হচ্ছে না। আর এটা দেখো, এই বন্ডটা এদিকে কাজ করছে, এটা এদিকে কাজ করছে, মানে লাইক দিস, একই দিকে কাজ করছে, তাহলে এটাও 0 হচ্ছে না। দুটোই নট ইকুয়ালস টু 0, মানে দুটোই পোলার, এটাও মিউ নট ইকুয়ালস টু 0, এটাও মিউ নট ইকুয়ালস টু 0। এখন কোশ্চেন হচ্ছে তাহলে কার বেশি, এটার বেশি না ওটার বেশি? তো সেক্ষেত্রে আমরা দেখব এই যে কার্বন হাইড্রোজেন ভ্যালুটা খুবই সামান্য থাকে এদের রেসপেক্টে, যার জন্য আমি এই বন্ড দুটোকে, এই বন্ডটা এবং এই বন্ড দুটোকে কনসিডার করব, আর এই বন্ডটার সাথে এই বন্ডটা কনসিডার করব। দেখো এই যে পোলারিটিটা দেখতে পাচ্ছ, এই বন্ডটা আর এই বন্ডটা একই দিকে কাজ করছে, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, বাট এটা কিন্তু 0 নয়, এটা একটা অ্যাঙ্গেল থাকছে। এবার যদি অ্যাঙ্গেলটা বাড়ে, দুটো বন্ড মুভমেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেলটা বাড়ে তাহলে সেখানে ডাইপোল মুভমেন্ট কমে যাবে। এখানে অ্যাঙ্গেলটা কম আছে একই দিকে, যার জন্য এর যে রেজাল্টেন্ট মুভমেন্ট সেটা অবশ্যই এটার থেকে বেশি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টেন্ট মুভমেন্ট এটার মানে ফার্স্ট এরটার নাম্বার 1, আর রেজাল্টেন্ট মুভমেন্ট সেকেন্ড এরটা অবশ্যই ফার্স্ট এরটা বেশি হচ্ছে। আবার একবার বলছি, এই দুটো মুভমেন্ট ভ্যালুটা আলাদা, বাট তারা একই দিকে থাকার জন্য এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 হওয়ার জন্য এদের মুভমেন্টটা বাড়ছে। আর এই দুটো মুভমেন্ট এদেরও ভ্যালুটা আলাদা, বাট এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 নয়, অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে। অ্যাঙ্গেল বাড়লে ডাইপোল মুভমেন্ট কমে যায়, তো সেই জন্য ফার্স্টের মলিকিউলটার ডাইপোল মুভমেন্ট বেশি হবে। ক্লিয়ার? নেক্সট একটা অর্গানিক মলিকিউল নেব, CH3F, দুটো নিচ্ছি, CH3Cl, এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব যে ডাইপোল মুভমেন্ট এদের কার বেশি হবে কার কম হবে। তো এটাকে আমরা সিম্পলিফাই করে নিচ্ছি, CF বন্ড আর এদিকে CCl বন্ড। ক্লিয়ার? তো এই মলিকিউলসটাকে আমরা CF বন্ডটাকে নিয়ে নিলাম আর এদিকে CCl বন্ডটাকে নিয়ে নিলাম। তো যে বন্ডের পোলারিটি বেশি হবে সেই মলিকিউলটার পোলারিটি বেশি হবে। এখন আমি যদি দেখি যে কার্বন কার্বন এটা ফ্লুরিন আছে, তাহলে ফ্লুরিনের এই যে ডাইপোল মোমেন্টটা ক্যালকুলেশনের জন্য আমাদের কাছে যে ফর্মুলাটা ছিল
দ্যাট ইজ মিউ ইকুয়ালস টু ইনটু ডি। এই ফর্মুলাটার সাহায্যে আমাদের মনে হতে পারে যে এই বন্ডটার পোলারিটি বেশি হবে, বিকজ এর যে ই ভ্যালু এটা বেশি হবে, তো ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য এর ই ভ্যালু বেশি হবে, অবশ্যই এর ই ভ্যালুটা কম হবে। বাট ডি ফ্যাক্টর কাজ করছে এখানে। ডি মিনস দুটো পরমাণুর মধ্যবর্তী ডিস্টেন্স, কার্বন আর ফ্লুরিনের মধ্যে ডিস্টেন্স অ্যান্ড কার্বন আর ক্লোরিনের মধ্যে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা এবং তাদের চার্জটা দুটো মাল্টিপ্লাই করার পর দেখব যে সামগ্রিকভাবে যার মিউ ভ্যালুটা বেশি হবে সেটার মোমেন্ট বেশি হবে। এক্সপেরিমেন্টালি দেখা গেছে, এটা পুরোটাই এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে সিসিএল বন্ডটার সি বন্ড সিএল এর যেটা তার ই ইন্টু ডি যে ভ্যালুটা সেটা গ্রেটার দেন ফার্স্টেরটা। কার্বন আর ক্লোরিনের বন্ডে যে এমনিতে ক্লোরিনের জন্য ডি ভ্যালুটা বেশি হচ্ছে আর ফ্লুরিনের জন্য ই ভ্যালু বেশি হচ্ছে। এবার ফ্লুরিনের ক্ষেত্রে ই ইন্টু ডি যে রেজাল্টটা আর সিসিএল বন্ডের জন্য ই ইন্টু ডি রেজাল্টটা, এটা এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে এদিকের ই ইন্টু ডি যে মাল্টিপ্লাই ভ্যালুটা গুণফলটা সেটা সিসিএল বন্ডের জন্য বেশি হচ্ছে। তো আমাদের এক্সপেকটেশন ছিল এটা বেশি হবে, বাট আমাদের ব্যাখ্যার মাধ্যমে দেখা গেল CH3Cl এর ডাইপোল মোমেন্টটা বেশি হচ্ছে। এবার আমি যদি বাকি হ্যালোজেনগুলোকেও নিই, মানে ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে, তখন কিন্তু আমি এই অর্ডারটাকে দেখতে পাবো। এবার বলবে তাহলে এদের ক্ষেত্রে কি করে এটা কম হয়ে গেল? এদের ডি ভ্যালু তো বেশি হচ্ছে, ব্রোমিন আয়োডিন এদের জন্য তো ডি ভ্যালু বেশি, এদের মধ্যেকার যে ডিস্টেন্সটা দুটো নিউক্লিয়াসের মধ্যেকার ডিস্টেন্সটা সেটা তো বেশি হচ্ছে, বাট এদের ই ভ্যালু অনেকটা কম। তো ঋণাত্মকতা ভ্যালুটা অনেকটা কমে যাওয়ার জন্য ই ভ্যালু অনেকটা কম হচ্ছে, যার জন্য এই এক্সেপশনটা রয়ে গেছে, আর বাকি কিন্তু এদিকটা কম হচ্ছে। ক্লিয়ার? তাহলে এগুলো রিভাইজ দিয়ে নাও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।